আলোচনা ফলপ্রসূ হয়েছে, আর তাতে থেমে গেল কানাডা ও মেক্সিকোর উপর 25% বাড়তি শুল্ক আরোপের পরিকল্পনা। দুই দেশের সরকার প্রধানদের সাথে নানা নাটকীয়তার মধ্য দিয়ে দফায় দফায় কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে কথা বলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবমের সাথে। আমেরিকায় মাদক পাঠানো বন্ধে সীমান্তে 10,000 সৈন্য নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অন্যদিকে জাস্টিন ট্রুডোর সাথে টেলিফোনে কথা হয়েছে 2 দফা। আর চায়নার প্রেসিডেন্টের সাথে আগামী 24 ঘন্টার মধ্যে আলাপ করার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। টেপ নিয়ে ঝড় কিছুটা থামলেও দেশের ভিতরে আলোচনায় ঝড় উঠেছে হঠাৎ করে এআইডির অফিস বন্ধ করা নিয়ে। সংস্থাটির কর্মীদের রোববার মধ্যরাতে পাঠানো এক ইমেলে অফিসে না আসতে বলা হয়েছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক সংস্থাটির জন্য অশুভ সংকেত হিসেবে বিবেচনা করছেন অনেকে। তারা বলছেন, ফেডারেল সরকারের সংস্কারের অংশ হিসেবে সংস্থাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের তোপের মুখে পড়েছে। ট্রাম্প ও তার মিত্ররা বলছেন ইউএসএআইডি অনেক বেশি পক্ষপাত দুষ্ট এবং ডেমোক্রেটদের প্রতি সহানুভূতি সম্পূর্ণ। সোমবার সকালে সংস্থাটির অফিসে বেশ কয়েকজন ডেমোক্রেট সেনেটর ও কংগ্রেসম্যান প্রবেশ করতে চাইলেও তাদের দরজা থেকে ফেরত পাঠানো হয়েছে। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানিয়েছেন, এখন থেকে তিনি ইউএসএআইডির ভারপ্রাপ্ত পরিচালক এবং এই কাজের জন্য সবাই মনে করছেন প্রকাশ্যেই ভূমিকা রেখেছেন ইলন মাস্ক। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে তিনি সরকারের বিশেষ কর্মকর্তা অর্থাৎ স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে কাজ করবেন। তাকে প্রেসিডেন্টের পক্ষ থেকে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছে। এসব নিয়ে আলোচনা করব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হিসান জুয়েল। বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসেনীয় পাটোয়ারি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। যেটি আমরা বলছিলাম যে ট্যারিফের একটি ঝড়, যেটি একেবারে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে তিনি স্বাক্ষর করেছিলেন। ফেব্রুয়ারি 1 তারিখ থেকে সেটি কার্যকর হওয়ার কথা, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন, জাস্টিন ট্রুডোর সাথে কথা বললেন এবং কথা বলার পরে 1 মাসের জন্য এটি স্থগিত করা হয়েছে। যদিও মেক্সিকোর প্রেসিডেন্ট বলছিলেন যে তিনি চাইছিলেন যে এটি আসলে চিরতরে বন্ধ হয়ে যাক। আমরা তার বক্তব্যটা একটু শুনবো, তারপর আলোচনায় আসবো। তার বক্তব্যটা একটু শুনে নিচ্ছি। Pues que habíamos estado trabajando juntos en migración. আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার একটি ভালো আলোচনা হয়েছে। তিনি আমাকে জিজ্ঞাসা করেন আমি কতক্ষণ শুল্ক স্থগিত রাখতে চাই। আমি বলেছি চিরতরে। তিনি আমাকে বললেন কত সময়। আমি তাকে বললাম 1 মাস। আমি নিশ্চিত যে এই 1 মাসের মধ্যে আমরা আমেরিকা এবং মেক্সিকোর মানুষের জন্য ভালো ফলাফল দিতে সক্ষম হব। আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। সেই অনুযায়ী সীমান্ত সুরক্ষিত করতে এবং মেক্সিকো থেকে আমেরিকায় মাদক পাচার, বিশেষ করে ফেন্টানল পাচার রোধে আমরা আরও ন্যাশনাল গার্ড মোতায়েন করব। কিন্তু আমি তাকে এটাও বলেছি যে বিপুল পরিমাণে আমেরিকা থেকে মেক্সিকোতে প্রবেশ করা উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র আমাদের জন্য একটি গুরুতর সমস্যা। Evitar el tráfico de drogas y en particular el tráfico de fentanilo. সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে জানতে চাই, এই প্রক্রিয়াগুলো শেষ হওয়ার পর বিবিসির অ্যানালাইসিস বলছে যে জাস্টিন ট্রুডো এবং ডোনাল্ড ট্রাম্প দুজনে জিতেছেন। কিন্তু আপনার কাছে জানতে চাই আসলে জিতলেন কে? অর্থাৎ ট্রাম্প যেই কারণে এই ট্যারিফটি আরোপ করতে চেয়েছিলেন তিনি বেশ কিছু যুক্তি দিয়েছিলেন, সেই যুক্তিগুলো কি পূরণ হয়েছে? আংশিকভাবে, কিন্তু এর আগে থেকে কানাডা এবং মেক্সিকো দুই পক্ষই বলছিল যে যুক্তরাষ্ট্রের যে কনসার্ন গুলো সেটা তারা মিট করার জন্য যথেষ্ট পদক্ষেপ আগে নিয়েছেন, আরো নেবেন। তো কানাডা তো বিপুল পরিমাণে নিয়েছেন এবং একটা হিসাব আমি দেখলাম হয়তো 3,000 পাউন্ড ও সামথিং ড্রাগ ধরা পড়েছে মোট গত বছর বা তার আগের বছর। তার ভিতরে 10, 12, 15 পাউন্ড হচ্ছে কানাডা থেকে, বাকি সব থেকে মেক্সিকো থেকে এসছে। তো কানাডার উপরে এই ধরনের কথা বলার তাদের ড্রাগের অভিযোগ দিয়ে যে তাদের দেশ থেকে প্রচুর পরিমাণে ড্রাগ, তো একেবারে সব 100% বন্ধ করা কখনোই সম্ভব না। কানাডা থেকে যে পরিমাণ এসছে সেই পরিমাণের নিচে কখনো করা সম্ভব হবে কিনা যথেষ্ট ব্যবস্থা নেওয়া সত্ত্বে এটি একটি কথা। আরেকটা হচ্ছে যে এটা মাত্র 1 মাসের জন্য তিনি স্থগিত করেছেন। তিনি এই ঘোষণা দেওয়ার সাথে সাথে যুক্তরাষ্ট্রের
স্টক মার্কেটে প্রতিক্রিয়া পড়েছে, স্টক মার্কেটের শেয়ারের কিছুটা ধস নেমেছিল, বিপুল পরিমাণে না হলেও, এবং ফলে সেটা আরেকটা কনসার্ন। এবং ব্যবসায়ীরা, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, ধনী লোকরা নিশ্চয়ই প্রাইভেটলি তাকে বলছিলেন, হয়তো অ্যাডভাইস করেছেন। তিনি কারো পরামর্শ সাধারণত শোনেন না, কিন্তু ধনিক শ্রেণীর তো তিনি বেশ সমর্থন চান এবং তারাও তাকে সমর্থন করে এবং তাদের বক্তব্যকে তিনি মোটামুটি গুরুত্ব দেন। তবে উনি স্থায়ীভাবে এই 25% বন্ধ করে দেবেন, 1 মাস পরে আবার 25% না হলে 20% করবেন না, উনি একদম কমিয়ে ফেলবেন, 15% করবেন না, 10% করবেন না, এটা বলা মুশকিল। করবেন তিনি, তবে হয়তো পার্সেন্টেজটা কমাবেন ওদের ওই সমস্ত স্টেপস নেওয়ার কারণে। কিন্তু তাছাড়া উনি যে কথাগুলো বলছেন সেটা আমরা খেয়াল করা উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে আমাদের অন্য দেশগুলো থেকে কিছু আনার দরকার নেই, আমরা স্বয়ংসম্পূর্ণ। কানাডা থেকে আমরা এটা সেটা কেন আনবো, মেক্সিকো থেকে কেন আনবো, ওদের থেকে গাড়ি আনার দরকার নাই, ওদের অন্যান্য জিনিস নাম ধরে ধরে তিনি উল্লেখ করছেন, ওগুলো দরকার নেই, আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে পারি। স্বয়ংসম্পূর্ণ যুক্তরাষ্ট্র হতে পারে না এটা নিশ্চিন্তে কেউ বিশ্বাস করবে, নিশ্চয়ই হতে পারে উদ্যোগ নিলে, কিন্তু সেটা সেই ধরনের স্বয়ংসম্পূর্ণ পৃথিবীর কোনো রাষ্ট্র কোনো যুগে স্বয়ংসম্পূর্ণ ছিল না। কিন্তু তারপর অনেকাংশে এখন যত পরিমাণ ইম্পোর্ট করে তারা ইম্পোর্ট তার থেকে অনেক ড্রাস্টিক্যালি কমাতে পারে, কিন্তু সেটার জন্য 15, 20, 25 বছর 30 বছর সময় লাগবে। 2 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রে ধরা যাক একবারে সবচেয়ে সস্তার যে ছাতা ইয়ে থেকে আসে, চায়না থেকে আসে, সেটা অর্ডিনারি দোকানে ডিসকাউন্ট স্টোরে $1 আগে পাওয়া যেত। তার মানে যে ম্যানুফ্যাকচারার সে হয়তো 25 বা 50 সেন্টে সেটা দিচ্ছে, মানে এক্সপোর্টারকে দিচ্ছে। যুক্তরাষ্ট্র কোনোদিন সেই দামে, তার তো যুক্তরাষ্ট্রের ন্যূনতম সেটার দাম পড়বে $5 পড়বে। ফলে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে, কিন্তু এখানে উৎপাদিত মূল্যের দ্রব্যের মূল্য অনেক বেশি হবে, এটা একটা দিক। আরেকটা হচ্ছে তিনি তো ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে আগামী সপ্তাহে সম্ভবত ব্যবস্থা নেবেন বলছেন, আর চীনের 10% তিনি সম্ভবত সেটা থেকে সরে নাও আসতে পারেন, সেখানেও একটা পজ দিতে পারেন। যুক্তরাষ্ট্র মানে ইম্পোর্ট কথার আরেকটা দিক আছে, উল্টো দিকটা আমরা বিবেচনা, যুক্তরাষ্ট্র টোটাল কত এক্সপোর্ট করে, এক্সপোর্ট এই সমস্ত চীনে তো যুক্তরাষ্ট্র থেকে হিউজ এক্সপোর্ট হয়, ইম্পোর্টের তুলনায় অনেক কম, ডেফিসিট আছে, কানাডার সাথে ডেফিসিট আছে, মেক্সিকোর সাথে ডেফিসিট আছে, এটা সত্য কথা। সেইটা ডেফিসিটটা কমানোর, বাণিজ্য ঘাটতি কমানোর উনি চেষ্টা করতে পারেন, সেটা ঠিক আছে, কিন্তু বাণিজ্য ঘাটতি কমাতে গেলেও যুক্তরাষ্ট্রের দ্রব্যমূল্য অনেক বেড়ে যাবে, কয়েক গুণ বেড়ে যাবে, এটাও সত্য। যাই হোক, তিনি চেষ্টা করুন একেবারে তার, আমি অন্তত মানে এইটাকে নিন্দা করব না, আমি মনে করব যে তিনি বেশি হইচই করছেন, বেশি মানে হয়তো অত্যধিক মানে ট্যারিফ আরোপ করছেন, কিন্তু কিছু ট্যারিফ আরোপ করা সম্ভবত যুক্তিসঙ্গত হতে পারে। আর সবকিছু বিবেচনা করে তিনি যদি ব্যবস্থা নেন এবং যেখানে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপরে প্রচন্ড চাপ পড়বে না, সেরকম ব্যবস্থা তিনি নিতে পারলে সেটা নিশ্চয়ই প্রশংসনীয় হবে। আমরা অনেকেই সেটাকে সমর্থন করি। অর্থাৎ একটি শক্তিশালী অর্থনীতির কথা তিনি বলছিলেন, সেই শক্তিশালী অর্থনীতির জন্য যেসব পদক্ষেপগুলো বিবেচনাপ্রসূত হওয়া উচিত সেগুলো তিনি নিতে পারবেন। কিন্তু চীনের বিষয়টি আপনি একটু বলছিলেন যে চীনের সাথে তিনি আগামী 24 ঘন্টায় হয়তো আলোচনা চায়নার সাথে তিনি করবেন। আপনি কি আশঙ্কা করছেন যে মেক্সিকো এবং কানাডার ক্ষেত্রে তিনি যেমন পিছুটান দিয়েছেন, চায়নার ক্ষেত্রেও কি তেমনটি, অর্থাৎ বাড়তি যে 10% বাড়ানোর কথা তিনি বলছিলেন আগে থেকে, সেটি হবে না বলে মনে হচ্ছে আপনার কাছে? না, আমি হবে না বলছি না, উনি সেখানেও পজ নিতে পারেন সংক্ষিপ্ত। চীনের ক্ষেত্রে সম্ভবত তিনি আরোপ করবেন চীনকে। এখন শুনুন, গত 2-3 বছর ভিতরে যত স্টাডি হয়েছে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের, চীনকে পিছনে রাখা হচ্ছে যুক্তরাষ্ট্র অর্থনীতি। চীন একটা দরিদ্র দেশ ছিল, তার মধ্যম আয়ের দেশ ছিল, সহসা এটা উল্লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে চলেছে, কেবল অর্থনীতিতে না, মানে ডিফেন্স এবং ইত্যাদি সর্বক্ষেত্রে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পর্যন্ত। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র বিলিয়ন ডলার খরচা করে যে ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রোগ্রাম তৈরি করেছে, ওরা কয়েক $1 মিলিয়ন খরচা করে সেরকম করেছে।
বলে এরা আশা করেছিল বাইডেন আমলে এবং তার আগের আমলে, ট্রাম্পের আমলে, যে তারা যদি এই ধরনের নিষেধাজ্ঞা দেয়, সফিস্টিকেট জিনিসপত্র ওদেরকে সাপ্লাই করা হবে না, বন্ধ করা হবে, নিরোধ করা হবে, তাহলে ওরা অনেক পিছনে থাকবে। দেখা যাচ্ছে যে না, তারা মানে এগুতে পারে, তাদের সেই ক্যাপাবিলিটি হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রচন্ড চেষ্টা হবে এবং এই চেষ্টা তিনি অব্যাহত রাখবেন। তিনি না হলে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট হলো তাই করতেন। আমার ধারণা সেটা হচ্ছে চায়নাকে অন্ততপক্ষে এক জেনারেশন, মানে টেকনোলজিক্যাল হিসাবে এক জেনারেশন 5-7-10 বছরের পেছনে রাখা সর্বক্ষেত্রে তাদের। একটা হচ্ছে 2 নম্বর ইকোনমি থেকে সে যেন আবার যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে না যায়, ডিফেন্সের ক্ষেত্রে সে যেন যুক্তরাষ্ট্র অনেক পেছনে থাকে, এই টেকনোলজির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য অন্তত এক জেনারেশন পেছনে থাকে। এইটি তাদের লক্ষ্য, এটা তার থেকে তারা ফিরে আসবেন বলে মনে হয় না। সেক্ষেত্রে পজ হতে পারে, কিন্তু সম্ভবত ট্যাক্স তিনি আরোপ করার দিকেই যাবেন বলে মনে হয়। যাবেন বলে 10%-এর জায়গায় হয়তো 5%, কিন্তু যাবেন বলে মনে হচ্ছে। এবং আপনি যেটি বলছিলেন যে ডেমোক্রেট সরকারও যদি হতো তারা সেটি করতো, কারণ আমরা দেখেছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যে ট্যারিফ আরোপ করেছেন, পরবর্তীতে জো বাইডেন এসে কিন্তু সেটি বহাল রেখেছেন, তিনি কিন্তু সেটি কমাননি চীনের ক্ষেত্রে। ডক্টর মৌসুমী পাটোয়ারি, আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে যখনই আলোচনা হচ্ছে ট্যারিফ নিয়ে, তখন আসলে ট্যারিফটাকে অনেক সময় অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, যেটি আমরা কলম্বিয়ার ক্ষেত্রে দেখেছি। কলম্বিয়া যখন অভিবাসী নিতে রাজি হচ্ছিল না, তখন কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ট্যারিফের হুমকি দিয়েছিলেন, তখন কিন্তু তারা সমঝোতা করেছে। আমরা দেখতে পাচ্ছি মেক্সিকো এবং কানাডার ক্ষেত্রে একটা আপোষ হয়েছে, এবং তিনি এটিও বলছিলেন যে ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর ক্ষেত্রে 100% ট্যারিফ আরোপ হতে পারে। তিনি ইউরোপীয় ইউনিয়নের কথা সৈয়দ মাহমুদুল্লাহ ভাই বলছিলেন যে সেখানেও আগামী কিছুদিনের মধ্যে ট্যারিফ আরোপ করার একটি বিষয় থাকতে পারে। অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে তিনি একটা শক্ত অর্থনীতির উপর দেশকে দাঁড় করাতে চান, এবং সেটি তার নির্বাচনী এজেন্ডাতে ছিল। এখন এসে এই ট্যারিফ দিয়ে তিনি পুরো বিশ্বকে কতটা অস্থিতিশীল করতে পারছেন, কতটা ট্যারিফকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তার যে দাবি দাওয়াগুলো, তার যে চাওয়াগুলো, সেগুলো বানিয়ে নিতে পারছেন। অর্থাৎ ট্যারিফটাকে তিনি কতটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবেন? না, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ মোহাম্মদুল্লাহ ভাই, ডিটেইল বলেছেন। আপনি আসলে তো আপনি কোনো দেশেই আপনার স্বয়ং সম্পূর্ণ না, সবকিছুতেই আমাদের নির্ভরশীলতা আছে বিভিন্ন জায়গায়। আপনি চিন্তা করেন যে আমেরিকার ট্যারিফ, আমরা যে ট্যারিফ হয়, ট্যারিফে মাত্র 2% অফ আওয়ার ন্যাশনাল জিডিপির অংশ। এবং আপনি যদি চিন্তা করেন 1929 সালের আগে কিন্তু কোনো ট্যারিফ ছিল না, মানে বিদেশি আমদানির উপর শুল্ক ছিল না। তো তখন যে ওয়ারের সময় যখন আপনার কলাপস করলো, স্টক মার্কেট কলাপস করলো 1929-এ, কলাপস করার পর থেকেই এই ট্যারিফটা শুরু হয়। এই ট্যারিফের কতগুলো তো লক্ষ্য আছে, যে এটা জাতীয় নিরাপত্তার একটা ব্যাপার আছে, আর অন্যের উপরে নির্ভরশীলতা কমানোর ব্যাপার আছে, তারপরে নিজেদের লোকাল চাকরিটা রক্ষার ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার আছে, নিজেদের ইন্ডাস্ট্রি রক্ষার ব্যাপার আছে। কিন্তু এগুলা করতে গিয়ে আবার সমস্যা আছে। যেমন আপনাকে বলি যে এগ্রিকালচারের উপরে ট্যারিফ দিয়েছিল চায়নার উপরে। ট্যারিফ দেওয়াতে হয়েছে কি, চায়না প্রায় $300 বিলিয়ন মতো, 300 বিলিয়ন না, মানে কয়েকশো বিলিয়ন ডলারের মতো কি করেছে, নেওয়া, সয়াবিন নেওয়া বন্ধ করেছে। এতে করে কি হলো, এখানে এমপ্লয়মেন্ট, চাকরি রাখার পরিবর্তে চাকরি কমে গেছে, কারণ আপনার এক্সপোর্ট যদি না হয় তা আপনি জিনিসগুলো দিয়ে কি করবেন, সুতরাং প্রোডাকশন কমে গেছে, লেবার কমে গেছে। এটা দুইটা সাইড আছে, সেজন্য ইন্টারনির্ভরশীলতা আছে। বিশেষ করে আমরা যেটা মেক্সিকো আর কানাডার কথা বলতেছি, প্রায় $1 ট্রিলিয়ন ট্রেড এই দুইটা দেশের মধ্যে। আমরা প্রায় এক্সপোর্ট করি, আমরা ইম্পোর্ট করি প্রায় $975 বিলিয়ন মতো এই দুই দেশ থেকে, আর আমরা এক্সপোর্ট করি $790 বিলিয়ন মতো। এর মধ্যে আমাদের $185 বিলিয়ন আমাদের ডেফিসিট আছে। আপনি চিন্তা করে দেখেন, কানাডার যে ট্রেড, ওয়ার্ল্ড ট্রেডের 2/3 আমেরিকার সাথে। সুতরাং কানাডা ইজ ভেরি ইন সিরিয়াস পজিশন ইন টার্মস অফ ট্রেড, পার্টিকুলারলি তারা অয়েল এক্সপোর্ট করে, এই করে সেই করে। আর আমরা যদি অয়েলটা যদি তাদের কাছে নেয় আনি, ওটা সাপ্লাই হতে হতে সময় লাগবে। এই উইন্টারে কি হবে, জিনিসের দাম অনেক বেড়ে যাবে। সুতরাং এটা হ্যাঁ, আমাদের দেশের স্বার্থ মানে থাকা ভালো, এট দি সেম টাইম একটা সমঝোতা আসা উচিত, কারণ একা তো আপনি থাকবেন না, আপনার বন্ধু দেশের দরকার। ওয়ার্ল্ড পলিটিক্সে আপনার বন্ধু দেশের দরকার আছে, সেই হিসাবে আপনাকে চিন্তা করতে হবে। আর এটা কিন্তু
শুধু এইটার উপরে নির্ভর না, এটার উপরে পলিটিক্সও আছে। পলিটিক্সটা হলো এই, আপনি মনরো ডক্টরিনের কথা চিন্তা করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বিলিভ ইন দ্যাট। মনরো ডক্টরিনটা হলো নর্থ আমেরিকা আমাদের, এখানে তোমরা ব্রিটিশ উপনিবেশ থেকে, এখন তো ব্রিটিশ উপনিবেশ নাই, এখন হলো ইউরোপিয়ান থেকে আদা করে আসা, তোমরা এখানে আসতে পারবে না। একদিকে প্রশান্ত মহাসাগর আর একদিকে আটলান্টিক মহাসাগর, আমরা সেফ জোনে আছি। হ্যাঁ, সুতরাং আমরা এখানে আমরা থাকবো। সেই জন্য কানাডার উপরে একটা প্রেশার আছে। হ্যাঁ, এই প্রেশারে আপনি তো দেখছেন যে এটা আমার একটু ইনসাল্টিং হয়। তোমরা এটা করো, তোমাদের অয়েলের আমাদের দরকার নেই, প্রচুর অয়েল আছে। তোমাদের লাম্বার আমাদের দরকার নেই, আমরা কিভাবে করবো তা জানি না, আমাদের এত লাম্বার, রাইট? তোমাদের আমাদের দরকার নেই, তোমরা আমাদের সাথে চলে আসো, কম ট্যাক্স দিবা, তোমাদের সিকিউরিটি দিবা, তোমাদের 51 স্টেট হিসাবে চলে আসো। এর আগে তো উনি বলেছেন। এই যে একটা ব্যাপার, এটা মোটামুটি কানাডিয়ানরা তো পছন্দ করছে না। এখন আমরা যদি বন্ধুত্ব চাই, আমাদের সিকিউরিটির জন্য কানাডা দরকার। হ্যাঁ, এমন কিছু লোকজন আছে বলে কতদিন লাগবে কানাডা দখল করে নিতে, এগুলা খুব ভালো কথা না আর কি। হ্যাঁ, রেডিক্যাল কথাবার্তা। এই জন্য ওয়ার্ল্ডে আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নকেও যদি আপনি অ্যাংরি করেন, তার হলো আমাদের ন্যাটো অ্যালাই, রাইট? এই সবাইকে যদি আপনি খোঁচাইতে যান, তাহলে আপনি একা কি করবেন? ওনার যে স্টাইলটা হলো প্রভোকেটিভ। ওনার স্টাইলটা হলো একটু বোলিং। আপনি 25% চাইলাম, তোমরা কি কনসিডার নিয়ে আসবে, আসো। যার জন্য মেক্সিকো 10,000 সোলজার ওখানে দিবে, নিয়ে আসবে। তার কাছে যে মোহাম্মদুল্লাহ ভাই বললেন 22,900 পাউন্ড ফেন্টানল মেক্সিকান বর্ডার থেকে, আর আপনার 43 পাউন্ড অনলি কানাডা থেকে। সুতরাং এটা একটা বিগ ডিল না। ওখান থেকে প্রায় 2 মিলিয়ন লোক আসে, বুঝছেন, গত 5 বছরে মেক্সিকো বর্ডার। আর কানাডা থেকে আসলে মাত্র 350,000-এর মতো। সুতরাং কানাডাকে অন্য কারণে ইয়ে করতেছে আর কি। হ্যাঁ, সো হিউজ কান্ট্রি, হিউজ রিসোর্সেস। ওটা যদি আমেরিকার সাথে যুক্ত হয়, আমি বলবো যে একটা স্টেট কেন, 6টা স্টেটের মর্যাদা দিয়েছে, তারা আসতে রাজি হয়, আমরা নিয়ে নেই না কেন? মানে কিন্তু জোর করে একটা স্বাধীন দেশ, রাইট, তাকে তো এইভাবে ইয়ে করা। এবং আপনি বলছেন যে কানাডিয়ানরা এটি পছন্দ করছে না, ডোনাল্ড ট্রাম্পের কিংবা আমেরিকার এই নীতিটা তারা পছন্দ করছে না। আজকে রয়টার্স একটা জরিপ প্রকাশ করেছে, আমেরিকানরাও এমনকি এই ট্যারিফের বিষয়টি পছন্দ করছে না। তাদের জরিপ বলছে যে কানাডার ক্ষেত্রে দেশের 60% মানুষ, অর্থাৎ আমেরিকান 60% মানুষ মনে করছে এই ট্যারিফ আরোপ করার দরকার নেই, এবং মেক্সিকোর ক্ষেত্রে 55% বলছে এই ট্যারিফ আরোপ করার দরকার নেই। আপনি সবসময় আমাদের এই আলোচনায় বলে থাকেন যে ডোনাল্ড ট্রাম্প একজন বুদ্ধিমান ব্যবসায়ী। আজকের এই আপোষের পরে আপনার কাছে কি মনে হলো, আসলে ডোনাল্ড ট্রাম্প যে বুদ্ধিমান ব্যবসায়ী, তিনি কি ব্যবসাটা কানাডা এবং মেক্সিকোর সঙ্গে করতে চেয়েছিলেন, সেটি কি করতে পারলেন, নাকি কানাডাই আসলে জিতে গেল, মেক্সিকোই জিতে গেল? আমি মোহাম্মদুল্লাহ ভাইয়ের সাথে একমত। জিতছে, ওরাও জিতছে, আমরাও জিতেছি। কারণ এই জিনিসটা একটা সিচুয়েশন হয়েছে। উনি এভাবে না করে ডিপ্লোম্যাটিক ওয়েতে করতে পারতো। আমাদের প্রেসিডেন্ট হিসাবে উনি ডিপ্লোম্যাটদের দিয়ে দিত, এভাবে করতো। এটা তো একটা ডিপ্লোমেসি হতে পারে, মানে ওনার স্টাইলটা হয়তো ডিপ্লোমেসি এই ধরনের, যে হুমকি দেব, ধমক দেব, তাতেই তো কাজ হয় না। কিন্তু এটা তো পলিটিক্সে, এটা একটা লেভেলের উপর থেকে। আমরা ভাই গ্রামের ইয়ে নাকি? আমরা ঝগড়াঝাটি করে আপনার ধমক দিব, আমরা মাতবর এই সেই এরকম করে। এটা তো একটা লেভেল আছে। এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দি লার্জেস্ট, দি মোস্ট পাওয়ারফুল কান্ট্রি, ইকোনমিক্যালি, মিলিটারিলি, সব দিকে। হ্যাঁ, আর ইউনাইটেড স্টেটস এর একটা হার্টও আছে। সবচাইতে ওয়ার্ল্ডের সবচেয়ে, এটা আমরা পরে আসবো, ইউএসএ এর ব্যাপারে সবচাইতে বেশি অনুদান দেয় বিভিন্ন দেশে। এতে করে আপনার যে স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স যেটা আছে, এই যে আমাদের এই স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স, আপনাকে তো ট্রাস্ট করবে না। আগামী 4 বছরের জন্য সবাই এখন একটু শক্ত হয়ে বসে আছে আর কি, দেখি উনি কি করে। ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, এখন আপনি যদি ইয়ে করতে যান, রাশিয়াকে আমরা ফুস করে চায়নার দিকে নিয়ে গেছি। আমি স্ট্র্যাটেজির কথা বলি, রাশিয়া, চায়না, ইরান আর নর্থ কোরিয়া আমরা ফুস করে দিই। মেজর পাওয়ার ইকোনমিক্যালি, মিলিটারিলি, রাইট? ওদের তারপরে আমাদের বন্ধু আছে ইউরোপিয়ান ইউনিয়ন। তাদেরকেও যদি আমরা ট্যারিফ করে ওদের ডিস্টেবিলাইজ করে ফেলি, ডিস্টেবিলাইজ করবে, কারণ জিনিসপত্রের দাম বেড়ে যাবে, দাম বেড়ে ইনফ্লেশন হবে, চাকরি লস করবে লোকজন। হ্যাঁ, ওটা তাহলে গভর্নমেন্ট ডিস্টেবিলাইজ হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা কন্ট্রিবিউট না করে একটু স্লাইড প্রেশার দিই, এবং পাবলিকলি অত রেখে দেখে না বলে ডিপ্লোম্যাটিক্যালি এই জিনিসগুলা করা যেতে পারে বলে উনি ভালো করতেন। তবে হ্যাঁ, উনি কিছু কনসেশন নিয়েছে। কানাডা যে $1.3 বিলিয়ন
ইনভেস্ট করতেছে, যে অডিশনাল হেলিকপ্টার, মেডিসিন, মিলিটারি অ্যান্ড অলসো টেকনোলজি ইনভেস্ট করে বর্ডারকে আরো সিকিউর করা, অ্যাটলিস্ট ওনাকে ঠান্ডা করার জন্য, আর কিছু না, ওনাকে জাস্ট ঠান্ডা করার জন্য। এই যে $1.3 বিলিয়ন যে তারা খরচ করতেছে, এটা তো তাদের উপর ট্যাক্সেশন হচ্ছে। তো জি, 1.3 বিলিয়ন নট ইজ এ স্মল থিং, রাইট? অর্থাৎ পররাষ্ট্রনীতিতে একটা কথা আপনি বলছেন যে শত্রুরা সব এক হয়ে যাচ্ছে, অন্যদিকে যারা বন্ধু তাদেরকে অনেককে আপনি দূরে ঠেলে দিচ্ছেন, যেটি হয়তো এখন না হলেও অদূর ভবিষ্যতে আপনার জন্য, পররাষ্ট্রনীতির জন্য, এটি আসলে যারা ডিপ্লোমেসি নিয়ে পড়াশোনা করেন কিংবা ডিপ্লোমেসি নিয়ে গবেষণা করেন তাদেরও গবেষণার একটা ভালো উপাদান হতে পারে যে আসলে আপনার ফরেন পলিসিটা আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন। যাই হোক, আমরা হয়তো এটা নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ এখন আপাতত পাচ্ছি না। আমরা পরের একটু প্রসঙ্গে যেতে হচ্ছে USAID। আমরা এর আগে দেখেছিলাম যে তিনি যে দেশের ভিতরে ঋণ এবং অনুদান সবগুলো স্থগিত করেছিলেন, আদালতের সেটার উপর স্থগিতাদেশ ছিল, পরবর্তীতে তিনি নিজেও ব্যাকে গিয়েছেন। এখন নতুন করে তোপের মুখে পড়েছে USAID এবং সেটি সংস্থাটি এমন একটা বিপর্যয়ের মুখে আছে, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ হিসেবে যিনি পরিচিত ইলন মাস্ক, যিনি পৃথিবীর নিঃসন্দেহে সবচেয়ে বড় ধনী, এবং একই সঙ্গে বলা হচ্ছে যে তিনি এখন স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে কাজ করবেন, হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে, অর্থাৎ তার সীমাহীন ক্ষমতা আমেরিকাতে। তাদের তোপের মুখে পড়ছেন। তারা দুজনের যে রিঅ্যাকশন গুলো USAID নিয়ে দিচ্ছেন সেটি একটু দেখব, তারপর আমরা আলোচনায় ফিরবো। They don't allow a lot of things in, and we allow everything to come in. It's been a one-way street. সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, আপনার কাছে জানতে চাই সেটা হলো USAID যে ট্রাম্প প্রশাসনের তোপের মুখে পড়েছে, এটির ফলাফলটা আসলে কি হতে যাচ্ছে? এটি অনেকগুলো প্রায় 137টা দেশের মতো দেশকে অনুদান দিয়ে থাকে, বাংলাদেশও বিভিন্ন সময় এটির অনুদান পেয়ে থাকেন, কিন্তু এই সংস্থাটির উপর কেন এত খেপলেন? এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ইলন মাস্ক, যিনি প্রশাসনে বলা হচ্ছে হোয়াইট হাউস থেকে তিনি স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে কাজ করবেন, অর্থাৎ তিনি ভলান্টিয়ারি কাজ করছেন না, যেটি হয়তো আগে শোনা গিয়েছিল যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির কথা শোনা গিয়েছিল, নানা কিছু শোনা গিয়েছিল। ইলন মাস্ক অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছেন, নিঃসন্দেহে তিনি অনেক মেধাবী, অনেক জ্ঞানী, এবং তিনি আজকের এই অবস্থানে এমনি উঠে আসেননি, তারও নিজস্ব কিছু পরিকল্পনা আছে। কতটা ইতিবাচক হতে পারে, কতটা নেতিবাচক হতে পারে? এটা মানে কনস্টিটিউশনাল পয়েন্ট অফ থেকে বললে এটা একটু এক্সেস মনে হচ্ছে, একটু না, যথেষ্ট এক্সেস। একটা হচ্ছে যে একটা ব্যক্তিকে তাকে মানে স্পেশাল এমপ্লয়ি গভর্নমেন্টের ডিক্লেয়ার করা হয়েছে, গভর্নমেন্টের, রাষ্ট্রের না। তো তিনি মন্ত্রী পদমর্যাদার চাইতে বেশি শক্তি তাকে দেওয়া হয়েছে, কিন্তু মন্ত্রীদেরকে তো আপনার সেনেট থেকে অনুমোদন নিতে হয় তাদের অ্যাপয়েন্টমেন্টটা, এনারা সেটা করছে না, ফলে পাওয়ার মন্ত্রীদের থেকে বেশি। যাই হোক, উনি যাই বিবেচনা করছেন সবকিছু, ট্রাম্পের সাথে হয়তো যোগাযোগ রাখছেন, কিন্তু একের পর এক তিনি এই সমস্ত মানে কাজ করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছেন। USAID এর যুক্তরাষ্ট্র একসময় যথেষ্ট পরিমাণে, হিউজ পরিমাণে, এখনকার চাইতে সম্ভবত শতগুণ বেশি টাকা দিত আইজেনহাওয়ার টাইমে, তার পরবর্তী কিছু টাইমে, কিন্তু তারপরে আস্তে আস্তে এটা কমেছে। এখন যে যুক্তরাষ্ট্র যে টাকা দেয় গত কয়েক 2-3 দশক থেকে বা এখন, একেবারেই সেই তুলনায় নস্যি। তো তখন কখন এই টাকাটা দিত? কোল্ড ওয়ারের চূড়ান্ত সময় তারা ওই টাকাটা ইউজ করতো বিভিন্ন দেশকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষে রাখার জন্য, যেমন পাকিস্তান, ইরান, তুরস্ক, ফিলিপিন্স, এই সমস্ত এদেরকে। যাই হোক, সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন, সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন, সিয়াটো, এই ধরনের সব বাগদাদ প্যাক্ট ওগুলা হয়েছিল, এগুলা সামরিক মানে মৈত্রী জোট করেছিল তারা। তো এখন সেটা খুব কম না, কোনো দেশই যুক্তরাষ্ট্র থেকে এই টাকাটা না পেলে ভয়ঙ্কর মানে অসুবিধার মধ্যে সম্মুখীন হবে না। আর এটা হচ্ছে USAID ইন্ডিপেন্ডেন্ট একটা অর্গানাইজেশন ছিল, এখন সেটাকে স্টেট ডিপার্টমেন্টের মানে আওতায় দেওয়া হয়েছে। এবং আপনি যেটা বলেছেন, মার্কো রুবিও এখনকার যিনি সেক্রেটারি অফ স্টেট, পররাষ্ট্রমন্ত্রী, তিনি এটার অন্তত আপাতত এটার চিফ এক্সিকিউটিভ থাকবেন, মানে তার তত্ত্বাবধানে থাকবে, এটা করা হয়েছে। তো এইটাকে আমি তেমন একটা কিছু মনে করি না। আর ট্রাম্প যেটা বলছেন যে ডেমোক্রেটিকরা কোনো বিদেশে যদি যুক্তরাষ্ট্র টাকা দেয়
সেইটা ডেমোক্রেটিক বা রিপাবলিকান সেই হিসাবে দেয় না, যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট দেখে দেয়। এখন মানে বাংলাদেশ বলুন, ইন্ডিয়া বলুন, হেইতি বলুন, যে সমস্ত দেশ টাকা দিচ্ছে সেটা ওই দেশটাকে যুক্তরাষ্ট্রের পক্ষে রাখার জন্য এটা হয়। ওরা কি আর এসে এখানে ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন দেবে, ওদের লোকরা ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেবে? এটা না। এই থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রির যে সমস্ত লোক যুক্তরাষ্ট্রে থাকে তাদের বেশিরভাগ মানে ডেমোক্রেটিক পার্টির পক্ষে, এটা সত্য। এটা ইউএসএইড এর টাকার কারণে না, এটা হচ্ছে মানে বড় ধনীদের স্বার্থ রক্ষা করার দল হচ্ছে রিপাবলিকান পার্টি। তারা যে আপনার জনগণের উপকারে যে সমস্ত প্রোগ্রাম গুলো আছে, মেডিকেড, মেডিকেয়ার, ফুড স্ট্যাম্প, এই সমস্ত জিনিসের বিরুদ্ধে, এগুলা কাটছাট করার পক্ষে রিপাবলিকান পার্টি। ডেমোক্রেটিক পার্টি এটার বিরুদ্ধে, তারা এগুলা আরো বাড়ানোর পক্ষে। ফলে সেই সব কারণে তারা ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেয়। ওই তাদের কোন দেশে কে টাকা দেয়, বাংলাদেশে কত টাকা যুক্তরাষ্ট্র দেয়, আমার মনে হয় কোন লোক এই কারণে যুক্তরাষ্ট্রে তার ভোট এই পক্ষে বা ওই পক্ষে দিয়েছে অন্তত আমার ধারণা নেই। আমার কাছে এটা অবিশ্বাস্য মনে হয়। ফলে ডেমোক্রেটিক পার্টির স্বার্থে ওরা কাজ করছে, এইটা একটা মানে সম্ভবত খোঁড়া যুক্তি বলে মনে হয়। যাই হোক, তিনি এটা দিলেও যুক্তরাষ্ট্র মানে প্রভাব খুব ক্ষুণ্ণ হবে না, এটা মানে প্রত্যাহার করলেও ক্ষুণ্ণ হবে না, দুই দিকেই প্রায় সমান হবে। তবে যুক্তরাষ্ট্রের কিছু টাকা বেঁচে যাবে, কয়েক বিলিয়ন টাকা তিনি সেভ করতে পারবেন, এটা একটা। আর এই লোককে যে হাত দিয়েছেন একের পর এক বিভিন্ন জায়গায়, এই যে ফেডারেল সরকার, এটা অবিশ্বাস্য ব্যাপার। যুক্তরাষ্ট্র ছাড়া মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বাংলাদেশের কথাই ধরুন, কিছু লোককে মানে রাষ্ট্রীয় নায়ক এখনকার সরকার পছন্দ করে না, সরকারকে খুব কম তাদেরকে ফায়ার করা হয়, খুব কম। এদেরকে অফিসার স্পেশাল ডিউটি করে রাখে, মানে কাজ থেকে তাদের প্রমোশন বন্ধ করে। এইটা করতে পারে। হোলসেল লক্ষ লক্ষ লোককে, মিলিয়ন লোককে নোটিশ পাঠাচ্ছেন, তোমরা তোমাদের চাকরি থাকবে না, তোমরা হয় রিজাইন করো না, তোমরা এইসব অনুসরণ করো। একটা রাষ্ট্রে প্রেসিডেন্টের এরকম ক্ষমতা থাকে আমার কাছে মানে বিস্ময়কর। আমার কেন যেন মনে হয় কোন তৃতীয় বিশ্বের কোন দেশে, কোন উন্নত দেশ তো, তৃতীয় বিশ্বের কোন দেশে রাষ্ট্রপ্রধান এই ধরনের ক্ষমতা কখনো ছিল কিনা, এবং এটাতে কংগ্রেসের কোনো খবরদারি নেই, এটা আমার কাছে মানে অবিশ্বাস্য মনে হয়। কংগ্রেসের সাথে সহযোগিতা করে রাষ্ট্র কর্মচারী কমানোর জন্য রাষ্ট্রের মানে তিনি প্রেসিডেন্ট প্রস্তাব করলেন, কংগ্রেসের পাঠালেন, কংগ্রেসের উভয় পরিষদ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট সেটা অ্যাপ্রুভ করলেন। প্রেসিডেন্ট বললেন যে আমি 1 মিলিয়ন কমাবো, ওরা সেটার থেকে 1 লক্ষ বলে যে 1 লক্ষ কমান, এইরকম কোন একটা ব্যবস্থা করে তারা পাশ করতে পারে। কিন্তু কোন একেবারেই এক্সিকিউটিভ প্রশাসনিক নির্বাহী অর্ডার বলে, নির্দেশ বলে তিনি করতে পারেন, এটা একটা অবিশ্বাস্য সিচুয়েশন বলে মনে হয়। এবং ইলন মাস্ককে যে পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে, একজন ব্যক্তি যতই উনি প্রভাবশালী হন না কেন, তার জন্য একটা থিঙ্ক ট্যাঙ্ক আরো 10-20 জন নিয়ে একটা করা, এবং একটা সরকারি ক্রাইটেরিয়ার বিরুদ্ধে, রাষ্ট্রীয় ক্রাইটেরিয়ার বিরুদ্ধে তাদের রাখা, এইটা না করে একটা ব্যক্তিকে এই ধরনের পাওয়ার দেওয়া, এইটা মানে 1984 উপন্যাস যারা পড়েছেন তারা এই ধরনের বিগ ব্রাদারের টাইমে এই ধরনের একটা সিচুয়েশন দেখেছেন। তারা না পড়ে থাকলে সকলকে এই বই পড়ার আমি অনুরোধ করব, তাহলে এই ধরনের একটা সিচুয়েশন আমরা বুঝতে পারবো। অর্থাৎ ব্যক্তির পরিবর্তে যদি এটি কোনো কমিশন, কোনো ডিপার্টমেন্ট হতো, অনেকের সম্মিলিত মতামতের ভিত্তিতে হতো, তাহলে আসলে অনেক সুচিন্তিত বিষয় হয়তো সেখান থেকে বের আসতো। ডক্টর মহসিন পাটোয়ারী, সৈয়দ মাহমুদুল্লাহ ভাই যেখানে শেষ করেছেন সেই পয়েন্ট, অর্থাৎ ইলন মাস্কের বিষয়টি আপনার কাছে আলোচনা করতে চাই, কারণ আমি জানি যে ইউএসএআইডি সম্পর্কে হয়তো আপনি অনেক কিছু বলতে পারতেন, আমরা সময় স্বল্পতার কারণে একটু সংক্ষেপ করব সেটি। ইলন মাস্কের ব্যাপারে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে বিকেলে সন্ধ্যায় তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে ইলন মাস্ক এমন কিছু করবেন না, এমন কিছু করতে পারবেন না আমাদের অনুমতি ছাড়া, অ্যাপ্রুভাল ছাড়া। অর্থাৎ দুটো বিষয়, একটা হলো যে ইলন মাস্ক যাই করছেন সবকিছুতেই তার অনুমতি আছে বলেই করছেন, অথবা ইলন মাস্ক এমন কিছু করতে যাচ্ছিলেন যেটি তিনি অনুমতি দিতে চাচ্ছেন না। কিন্তু আমরা জানি যে তাদের সম্পর্কের রসায়নটা খুবই ঘনিষ্ঠ এবং অনেকটা রতনের রতন চেনার মতো অবস্থা, যে তারা দুজনেই দুজনকে খুবই পছন্দ করেন এবং একই আদর্শে বিশ্বাস করেন। সেই জায়গায় ইলন মাস্কের এই ক্ষমতায়ন, এটি ইতিবাচক কিংবা নেতিবাচক হিসেবে আপনি দেখছেন কিনা?
এটা থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা দুই দিকে আছে, মূলত দুইজনে ব্যবসায়ী এবং ইলন মাস্ক ইজ এ ইনোভেটিভ এন্টারপ্রেনার, যেটা ট্রাম্প এটা পছন্দ করেন, এবং ইলন মাস্ক প্রায় $250 মিলিয়ন ওনার নির্বাচনে খাতে খরচ করেছেন ওনার জিতার জন্য। সুতরাং ইলন মাস্কের এখানে আমাদের ডেমোক্রেটিক সিস্টেমে, ইলেকশন সিস্টেমে এই মানি ডোনেশন ফান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই দিকে তাকে উনি করেছেন। এবং যে এই কথাটা মহমুদুল ভাই বললো, এটা কোনো সংস্থা না করে তাকে একা দায়িত্বটা দেওয়া হয়েছে, যার সে কিন্তু আবার রিক্রুট করছে ওই রকম হকিস লোকজনকে, সে যেখানে যেখানে আছে হকিস লোকদেরকে ওরা করে আনছে। তবে আমার মতে যে প্রেসিডেন্ট ট্রাম্প এটা করে মানুষকে একটু শান্ত করেছে যে সে যাই করুক না কেন, আমি ইভেনচুয়ালি অ্যাট দি এন্ড আমরা দেখবো। তবে এর চেয়ে একটা সেকেন্ড যেটা বলতে চাই, যে এই যে USA-টা, অনেকগুলো তো সংস্থা ছিল যারা পৃথিবীভাবে সাহায্য করতো, কিন্তু প্রেসিডেন্ট জন এফ কেনেডি 1961-এ এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা করছে। এটা কিন্তু মাল্টিপল এফেক্ট ইউনাইটেড স্টেটস। এটা শুধু কালচারাল রিলেশন না, আপনার 22 বিলিয়ন আপনি খরচ করেন বছরে, লেস দেন 1% অফ আওয়ার ন্যাশনাল বাজেট, রাইট? কিন্তু আপনি 19,000 কর্মচারী আপনার আছে, তার মধ্যে 2/3 কর্মচারী বিদেশে আছে। এরা যে কালচারাল একটা ইন্টারাকশন, এতে আপনার সাথে বন্ধুত্বটা বাড়ে, বুঝতে পারছেন? এটা গত 10 বছরে প্রায় 9.3 মিলিয়ন শিশুদের জীবন রক্ষা করতে সমর্থ হয়েছে, এবং অলমোস্ট ক্লোজ টু 500,000 উইমেন করতেছে। এই যে জিনিসগুলো তো ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু টাকা, হ্যাঁ ভাই শুনেন, আপনার ট্রিলিয়নস অফ ডলার আছে আমাদের বাজেট, রাইট? আমরা খরচ করবো, এখান থেকে কত বিলিয়ন ডলার আপনি সেভ করবেন। কিন্তু আপনি ইন্টারন্যাশনাল, যে আগে যে আলাপটা করলাম, যে আন্তর্জাতিকভাবে আমরা যে একটা ম্যাগনানিমাস কান্ট্রি, আমরা যে এত বড় দেশ, আমরা যে এত ধনী দেশ, আমেরিকানদের বিহেভিয়ার, আমাদের একটা হার্ট আছে, আপনি কথা বলে দেখেন, আমাদের সেই জায়গাটা কোথায় থাকবে? এটাকে উনি করতে চাচ্ছে, আমার মনে হয় পুরা শেষ করবে না। এটাকে মনে হয় ওই যে বলতেছে যে এত হাজার লোক আছে বিদেশে আছে, এরা যারা ওইসব চাকরিতে যায়, বিশেষ করে ওরা একটু মডারেট পলিটিক্যাল ভিউ থাকে, না তো আপনি বিভিন্ন দেশে যাইতে পারবেন না, বিভিন্ন কালচারের সাথে মিশতে পারবেন না, বিভিন্ন ওপিনিয়নের সাথে মিশতে পারবেন না, আপনি তো ওই তো কনজারভেটিভ হলে তো পারবেন না। ওই লোকগুলো টেন্ড টু বি সাপোর্টিং লিবারেল ভিউজ। এটা ওনার একটা সমস্যা আছে। এই জিনিসগুলা উনি সব দিকে চিন্তা করতেছেন আর কি। তো আমার মনে হয় যে আমরা আবারও ফিরবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আপনার কাছে ফিরবো। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমার সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ এবং প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি। প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, আপনার কাছেই ফিরছি। সেটি হলো গাজা প্রসঙ্গে একটু ফিরতে চাই। আপনি জানেন যে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু এখন ওয়াশিংটনে অবস্থান করছেন, এবং মঙ্গলবার বিকেল 4টায় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন, যেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর প্রথম অন্য কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে একটি ফর্মাল বৈঠক হতে যাচ্ছে। এবং এই বৈঠকের আগে ধারণা করা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি গাজায় দ্বিতীয় দফা যে শান্তি আলোচনা কিংবা সিজফায়ার সেটি নিয়ে কথা বলবেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আজকে যেটি বলেছেন যে মিডল ইস্টের শান্তি আলোচনা যেটি, সেখানে তিনি কোনো গ্যারান্টি দিতে পারছেন না, এটি বহাল থাকবে। অর্থাৎ এক ধরনের হুমকি থাকছে, কারণ কালকেই আরবের 6 জন পররাষ্ট্রমন্ত্রী তারা বলেছেন জর্ডান এবং ইজিপ্টে প্যালেস্তানিয়ানদেরকে সরিয়ে নেওয়ার যে একটা পরিকল্পনা তিনি দিয়েছিলেন সেটি তারা নাকচ করে দিয়েছে। এই অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে শান্তি আলোচনা যেটি কিংবা যুদ্ধবিরতির যে আলোচনা সেটির ব্যাপারে তিনি গ্যারান্টি দিতে পারছেন না। নতুন কোনো হুমকি দেখা দিতে পারে কি? আমার এখন দিন দিন আমার এই জিনিসটা নিয়ে আমরা তো আলোচনা অনেক দিন থেকে করতেছি। এখন আমার বিশ্বাস হচ্ছে যে এটা কিন্তু এই যে দি এথনিকলি ক্লিন্স গাজাদেরকে সরিয়ে দেওয়া, এটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের শুধু কথা না, এটা অনেক দিনের প্ল্যান, যে গাজা থেকে এদেরকে সরিয়ে দিয়ে পরে ওয়েস্ট ব্যাংকে যা করে একটা কিছু করবে। এই প্ল্যান হিসাবে এই জিনিসটা করছে। এই যে আব্রাহাম অ্যাকর্ডটা যে করলো, আব্রাহাম অ্যাকর্ড করলো এই গাজার কে বাদ দিয়া হামাসদেরকে বাদ দিয়ে করলো, যার জন্য এই জিনিসটা আরো প্রকট হয়েছে। ওরা দেখছে যে আমাদেরকে তো না করেই তারা সব পিস করতেছে, সুতরাং এই জিনিসটা হলো। আমার মনে হইতেছে এটা লং টার্ম একটা প্ল্যান। I may be wrong. It is a long term plan, not only this government, not President Trump, is also previous government and US Israel হয়তো লং টার্ম প্ল্যান। এটা বুঝতে পারছেন? যদি আমরা মুখে মুখে 2 স্টেট কথা বলেছি,
মুখে মুখে টু স্টেটের কথা বলে আসছি, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু টু টুইস্টের কথা তো উনি বলেন না, উনি তো বলেন উনি না। বলছেন না, জি, উনি বলছেন না। এখন এই জিনিসটা যে উনি যে কথাটা বললো ওদেরকে সরিয়ে দিতে, এথনিক ক্লিনসিং যেটা, এটা অত্যন্ত আনফরচুনেট একটা ব্যাপার। এটা এবং আরবরা, আমি তো মনে করি, শুনেন একটা কথা কি, ওই যে লেভারেজ, যেটা জর্ডানের উপরে আমাদের লেভারেজ আছে, ইজিপ্টের উপর আমাদের লেভারেজ আছে, বিলিয়নস অফ ডলার্স অফ এইড আমরা তাদেরকে দিই, রাইট? কিন্তু এই এইডের ফলে হবে কি, সৌদি আরবের গ্যারান্টার হলো আমরা, রাজতন্ত্রের গ্যারান্টার হলো আমরা। এখন ফলে ইন্টারনাল যে প্রবলেম সেই দেশগুলো, ওরা হয়তো বেগ করতেছে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যে এটা করলে আমরা কিন্তু থাকতে পারবো না, আমাদেরকে সরাই ফেলে আমাদের পাবলিক আমাদেরকে ইয়ে হবে। এই জিনিসটা আমার মনে হয় উনি, আমরা অ্যাপিল করি ওনার উপরে জি। যে ওনার একটা ডমিনেটিং পার্সোনালিটি আছে পলিটিক্যাল, ওনার সেকেন্ড টার্মে নির্বাচন হওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, উনি মিলিয়ন্স অফ ডলার পেয়েছেন ডোনেশন ফ্রম ডিফারেন্ট লবিজ, উই আন্ডারস্ট্যান্ড, বাট আমরা চাই যে উনি নোবেল প্রাইজটা পাক, মিডল ইস্টের এই শান্তিটা এবং ইউক্রেনের শান্তিটা উনি ফিরিয়ে নিয়ে আসবেন। উনি পরিষ্কার বলতে পারে যে জন প্রফেসর মেশনার মতে, যে দেখো আমাদের আমেরিকান ফরেন পলিসি আমেরিকার হাতে থাকবে, আমরা আমেরিকান ফরেন পলিসি কোনো দেশের কাছে বিক্রি করবো না, আমাদের মিডল ইস্টের ফরেন পলিসি আমেরিকার আমরা বিক্রি করে দিছি ইসরায়েলের কাছে, আমাদের পলিসি আমাদের কাছে থাকবে। আপনি বলেন যে আমেরিকা ইজ দি বেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড, কি একটা স্লোগান আছে আপনার, আপনি আমেরিকাকে সেইভাবে প্রতিষ্ঠিত করেন, রাইট? ইউএস কে কথা তো আপনি বললেন, আপনি দেশের জন্য খুবই আপনার টান, আপনি সেই হিসাবে আপনি ইলেক্টেড হয়েছেন। মেক আমেরিকা গ্রেট এগেইন, আপনি গ্রেট হতে হলে তো আসলে আপনাকে নিঃসন্দেহে উদারতা, মহানুভবতা, মানবতা সবকিছু নিয়েই আপনাকে করতে হবে। আমাদের হাতে সময় খুব কম। সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, আপনাকে হয়তো 2 মিনিট আমরা আপনার কাছ থেকে শুনবো। সেটা হলো গাজাবাসীরা নতুন করে কোনো দুর্ভোগে পড়ার কি বার নতুন দুর্ভোগ হতে পারে তাদের জন্য? তারা অকাতরে জীবন দিয়েছে, প্রচুর মানুষ সেখানে মারা গেছেন, চারদিকে ধ্বংসস্তূপ, কিন্তু নতুন করে একটা আশঙ্কা হচ্ছে যে নিজ বাসভূমি কিংবা মাতৃভূমি সেটিও কি তারা হারাতে যাচ্ছেন কিনা। এবং আমরা ঠিক জানি না ওয়াশিংটনে যে আলোচনাটা হবে সেখানে দুই নেতার বডি ল্যাঙ্গুয়েজ কি থাকবে। ডোনাল্ড ট্রাম্প তো সবসময় ডমিনেন্সি একটা দেখান, তিনি বেঞ্জামিন নেতানিয়াহুকে কতটা চাপে রাখতে পারবেন কিংবা কতটা আসলে কন্ট্রোল করতে পারবেন। নতুন কোনো দুর্ভোগ আপনি আশঙ্কা করছেন কিনা? ধন্যবাদ। না, ট্রাম্প সাহেবের এই পর্যন্ত যে স্ট্যান্ড বা বক্তব্য, তিনি নেতানিয়াহুকে চাপে রাখবেন এরকম কোনো তো লক্ষণ দেখা যাচ্ছে না। যেটা করা হতে পারে, ডক্টর পাটোয়ারি বিস্তারিত ব্যাখ্যা করেছেন, যেটা সম্ভাবনা দেখা দিচ্ছে সেটা এই যুদ্ধবিরতি শেষ টার্ম একটা চলে, মাত্র তো স্বল্প মেয়াদের যুদ্ধবিরতি, এর ভিতরে ওদের জিম্মিগুলোকে সব ফেরত নেওয়ার পরে তারপর সম্ভবত আবার আক্রমণ শুরু করবে। একবারে ম্যাসিভ আক্রমণ না করে ছোটখাটো আক্রমণ করবে, তারপর এখান থেকে 2-4টা রকেট ওই দিকে ফেলবে, সেটা এরাও ফেলতে পারে আহম্মকরা, অথবা ওরা নিজেরা ফেলে বলবে যে এরা ফেলেছে, এইরকম করে টোরে তারপর আবার যুদ্ধ হবে, আবার ধ্বংসলীলা অব্যাহত থাকবে। এবং পুরো জিনিসটা গাজা যে আলাদা একটা সত্তা ছিল সেটা বাতিল করে দিয়ে সম্ভবত মানে একটা পর্যায়ক্রমে মানে ইসরায়েলের সার্বভৌমত্বের অধীনে নিয়ে যাবে। পশ্চিম তীর এবং পশ্চিম তীরও তো ওদের সার্বভৌমত্বের অধীনে নাই, আলাদা একটা ওদের ছত্রছায়া একটা রাষ্ট্র করতে দিয়েছে, রাষ্ট্রের মতো করতে দিয়েছে, একটা এক্সিকিউটিভ অথরিটি আন্ডার দেয়ার টাটলাইজ। এটা তাও করবে না, এটাকে সম্পূর্ণ তাদের রাষ্ট্রের অন্তর্ভুক্ত করে নেবে বলে আমার ধারণা। আর ওই যে ওখানে 2 মিলিয়নের বেশি লোক ছিল, মারা গেছে এবং আহত হয়েছে মানে 250,000-এর মতো, আর বাকি যারা আছে এদের কিছু কিছু চিকিৎসার জন্য বাইরে গেছে, অল্প কিছু, এদেরকে ধীরে ধীরে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হবে কি ইজিপ্ট যদি নাও নিতে চায়। ইজিপ্টের ওই যে সাইনাই মরুভূমি আছে, যেটা অনেক বছর আগে ক্যাম্প ডেভিড অ্যাকর্ডের পরে ইজিপ্টকে ফেরত দিয়েছিল, সেইখানে এদেরকে ঠেলে পৌঁছে দেবে। কিছু টান করে দিতে পারে, নাও করে দিতে পারে, যাই হোক ওইটা একটা হতে পারে। আর পশ্চিম তীরও পর্যায়ক্রমে তারা দখল করে নেবে বলে আমার ধারণা। জাস্ট এই 4 বছর ভিতরে গাজা তো ওরা দখল করে নেবে আমি প্রায় নিশ্চিত, কিন্তু আমার এটাও ধারণা যে সম্ভবত পশ্চিম তীরও তারা দখল করার মানে কাছাকাছি পৌঁছে যাবে। গ্রেটার মানে তাদের বাইবেলে লেখা আছে, ওল্ড টেস্টামেন্ট তোরাতে লেখা আছে এই পুরো এলাকাটা ওদের,
ফলে ওই পুরো এলাকায় গড় তাদেরকে দিয়েছে, তারা পুরো এলাকা দখল করে নেবে। তাই এই আর কি অবস্থা, মানে ঘটনা ওই দিকে যাচ্ছে বলে আমার ধারণা। আমরা সাধারণত যেটি করি যে আপনাদের যখন আলোচনা শুনি আমরা সবসময় চাই সেটি হোক, কিন্তু এই একটা জায়গায় সম্ভবত আমরা চাইবো, মনে প্রাণে চাইবো আপনাদের আশঙ্কাগুলো মিথ্যে প্রমাণ হোক, আপনারা যে ধারণা করছেন, বিশ্লেষণ করছেন সেটি সত্যি না হোক, সেটি মিথ্যে হোক। অর্থাৎ গাজাতে যে ধ্বংসযজ্ঞ চলেছে সেটি আর না হোক, আর না বাড়ুক, মানুষগুলো তাদের মতো করেই থাকুক। আমরা এই প্রত্যাশা জানিয়ে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।